হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লাসটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্স বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC1 পেপারটি আছে বা MD1 পেপারটি আছে, এই পেপারটি প্রাচীন ভারতের ইতিহাস। এই পেপারটির যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার পরীক্ষার জন্য প্রতিবাদী ধর্ম আন্দোলন। সেই প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে ওঠার পিছনে তার যে ধর্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটটি কী ছিল, এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। দেখো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকেই প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে ওঠে এবং এই প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসেবে বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থান হয়। তাহলে বলতে পারে বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থানের কারণ কি, বা বৌদ্ধ জৈন ধর্মের উত্থানের যে প্রেক্ষাপট হিসেবে বলতেও পারে ধর্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটটি কি, বা বৌদ্ধ জৈন ধর্মের নাম উল্লেখ না করে প্রতিবাদী ধর্ম আন্দোলন বলতে পারে। প্রতিবাদী হিসেবে গড়ে ওঠে বৌদ্ধ জৈন ধর্ম, মানে তাদেরই কথা বলা হচ্ছে। তো এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিও ক্লাসে, এবং শেষে তোমাদের এই যে উত্তরটি তোমাদের রেডি করতে হবে 20 নম্বরের, বা পাশের ক্ষেত্রে 10 নম্বর, এবং অনার্সের ক্ষেত্রেও পাশের ক্ষেত্রেও 20 নম্বরের আসতে পারে। এই প্রশ্নটি কিভাবে তোমরা লিখবে তার প্রত্যেকটি লাইন ধরে ধরে তার ব্যাখ্যা এবং সেটাকে বুঝিয়ে বলা হবে এই ভিডিও ক্লাসে। তাই এই ভিডিও ক্লাসটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা যারা এই পরীক্ষায় দিচ্ছ, সামনে তোমাদের যাদের পরীক্ষা রয়েছে। দেখো, এই কোশ্চেনের অ্যান্সারটা ইতিমধ্যে হয়তো তোমরা পড়ে ফেলেছো, বা তোমাদের কাছে একটা উত্তরপত্র তোমরা অটোমেটিক্যালি যে যেখানে পড়ো সেখান থেকে কিন্তু কালেক্ট করে তোমরা পড়ছো। এখন আজকের এই ভিডিও ক্লাসটিতে তোমরা অ্যাটেন্ড করে দেখো বা এটা আলোচনাটা শুনে দেখো, তোমাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। যারা এখনো এই কোশ্চেনটা পড়োনি বা এই কোশ্চেনটা সম্পর্কে তাদের কাছে বুঝতে একটু অসুবিধা আছে, ধোঁয়াশায় আছে, তারা কিন্তু অনেকটা উপকার পাবে এই ক্লাসে বোঝার ক্ষেত্রে। এবং এই যে নোটসটি তোমাদেরকে আমি দেবো, প্রোভাইড করবো প্রত্যেকটি লাইন ধরে ধরে, সেটিও কিন্তু তোমরা কালেক্ট করে তোমাদের নোটের সাথে মিলিয়ে দেখতে পারো, বা কলেজের স্যারকে দিয়ে সেটা একবার চেক করে দেখে নিতে পারো যে ভালো নাম্বার উঠবে কিনা। নোটসটি যথেষ্ট তথ্যবহুল এবং ভালো মার্কস ক্যারি করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তা চলে আসি আমরা আমাদের মূল প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে প্রতিবাদী ধর্ম আন্দোলনের ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক প্রেক্ষাপট। এটা 20 নম্বরের জন্য আসতে পারে। তা এই নোটটি রেডি করতে গেলে, মানে এই কোশ্চেন সম্পর্কে আলোচনা করতে গেলে, প্রথমে আমাদের একটা ভূমিকা লিখতে হবে। ভূমিকা আমরা এটাই বলবো যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের কথা আমরা বলছি। এই সময় মানুষের ধর্মীয় জগতে একটা আলোড়ন তৈরি হয়, মানুষের বৌদ্ধিক জগতেও একটা আলোড়ন তৈরি হয়, মানুষের চিন্তার জগতে আলোড়ন তৈরি হয়, মানুষের মধ্যে নতুন যুক্তিবাদী চিন্তা ভাবনা গড়ে ওঠে, মানুষ সবকিছু যুক্তির আলোকে বিচার করতে শেখে। তা মানুষের ভাব জগতে একটা আলোড়ন তৈরি হয়, যার পরিণতি ছিল কিন্তু এই প্রতিবাদী ধর্ম আন্দোলন। তবে এই সময়কার যে সামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং ধর্মীয় পরিস্থিতি, এগুলোর ভিতরেই কিন্তু কারণ খুঁজতে হবে এই প্রতিবাদী ধর্ম আন্দোলন, এমনটাই বলছেন রামশরণ শর্মা এবং রমিলা থাপারের মতো ঐতিহাসিকেরা। এরপরে দেখো, ভূমিকার পরে আমরা আলোচনা করব ধর্মীয় কারণ। ধর্মীয় কারণে প্রথমে যেটা রয়েছে ব্যয়বহুল যাগযজ্ঞ প্রথা। দেখো, ধর্মীয় কারণ হিসাবে আগে ধর্মটাকে একটু বুঝতে হবে। দেখো, সেই সময় সমাজে প্রচলিত রয়েছে বৈদিক যুগের ব্রাহ্মণ্য হিন্দু ধর্ম, যেটা আর্যদের ধর্ম। এখন এই বৈদিক আর্য ধর্ম ঋগ বৈদিক যুগে ছিল, পরবর্তী বৈদিক যুগে আছে, এবং পরবর্তী বৈদিক যুগে এসে এটা খুব জটিল হয়ে ওঠে। রামশরণ শর্মা বলছেন যে এই সময় বৈদিক ব্রাহ্মণ্য ধর্মে ব্যয়বহুল যাগযজ্ঞ প্রথা, আচার অনুষ্ঠান, তারপরে ব্রাহ্মণদের প্রাধান্য, এরকম ইত্যাদি জিনিস, মানে একটা ধর্মীয় বেড়াজাল এই সময় কিন্তু দেখা দেয় এই ধর্মে, এবং এই ধর্ম জটিল হয়ে ওঠে। সাধারণ মানুষ এই ধর্মের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে চায়, তারা এই জটিল ধর্ম বুঝতে পারে না, তারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারছে না, তাদের মধ্যে যে ধর্মীয় জিজ্ঞাসা রয়েছে সেটি কিন্তু তাদের সেই ক্ষুধা তৃষ্ণা নিবারণ হচ্ছে না। তারা ঈশ্বরের কাছাকাছি যেতে চাইছে, তারা এমন একটা ধর্মের সন্ধান করছে যে ধর্ম তাদের ঈশ্বরের সান্নিধ্য উপলব্ধি করাবে বা তাদের একটা মুক্তির পথ দেখাবে। তা বৌদ্ধ এবং জৈন ধর্ম এই সময় গড়ে ওঠে, এবং সেই ধর্ম ছিল অনেক বেশি সহজ সরল, অনেক বেশি আত্মিক, অনেক বেশি ঈশ্বরকে উপলব্ধি করা যায় এই ধর্মের মধ্যে দিয়ে। ফলে মানুষ এই বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বৌদ্ধ জৈন ধর্ম কিন্তু গ্রহণ করে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে আমাদের ব্যয়বহুল যাগযজ্ঞ প্রথা। এরপরে দেখো রয়েছে উপনিষদ, উপনিষদের কর্মফলবাদ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের অনেক আগে থেকেই মানুষের ভাব জগতে একটা পরিবর্তন আসে। মানুষের মধ্যে এই সময় উপনিষদের যে কর্মফলবাদ তত্ত্বটি রয়েছে সেটি প্রচারিত হয়। মানুষ বুঝতে পারে যে এই যাগযজ্ঞ আচার অনুষ্ঠান করে মানুষের যে কৃতকর্মের ফল, এটাকে কিন্তু মোচন করা যায় না, মানুষের এই পাপ খণ্ডানো যায় না। মানুষের যে তার যে হৃত বা কৃত কর্ম, সেটি তাকেই মুখোমুখি হতে হবে, তাকেই সমাধান করতে হবে। কোনো যাগযজ্ঞ করে, কোনো আচার অনুষ্ঠান করে তা থেকে মুক্তি পাওয়া যায় না। এজন্য মানুষ
এই মানুষের মধ্যে যখন এই সহজ সরল চিন্তা ভাবনা যখন প্রকাশিত হয়, মানুষ তখন এই হিন্দু ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে এবং সেই ধর্ম থেকে তারা বেরিয়ে আসতে থাকে। তারা একটা নতুন ধর্মীয় ধর্মের তারা সন্ধান করতে থাকে, যে ধর্ম তাদের মুক্তির পথ দেখাবে। তারা এটা বুঝতে পারে যে সহজ সরলভাবে জীবনযাপন করাই হচ্ছে একমাত্র পথ। এসব আচার অনুষ্ঠান করে কিন্তু কোনো রকম কিছু করা যাবে না। তো এইসব কারণে এই উপনিষদের যে কর্মফলবাদ, এটিও কিন্তু এই প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে ওঠার পিছনে একটা প্রধান কারণ ছিল। এরপরে দেখো রয়েছে ধর্ম প্রচারকদের ভূমিকা। যে ধর্ম প্রচারকরা এই সময় আবির্ভূত হয়েছিলেন বিভিন্ন ধর্মের, তাদের যে আদর্শ সেটি কিন্তু মানুষকে আকৃষ্ট করে। গৌতম বুদ্ধের যে উদার ধর্মীয় মতবাদ সাধারণ মানুষকে বিপুল পরিমাণে আকৃষ্ট করে। মহাবীরের ধর্ম খুব কঠোর হলেও এই ধর্মের মধ্য দিয়ে ব্রাহ্মণ ধর্মের প্রতিবাদ করা হয়। বেদের যে আচার সর্বস্ব নীতি তার বিরুদ্ধে প্রতিবাদ করা হয় এবং ব্রাহ্মণদের আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়। ফলে ব্রাহ্মণ ধর্মের যেসব মানুষেরা এই ধর্মের প্রতিবাদ করছিল, তারাও সঙ্গে সঙ্গে এই জৈন ধর্মে এসে তারা ভিড় করে এবং এই ধর্মটি গ্রহণ করে। এবং এখানে চারবাক দর্শনের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন গোশাল মাস্কারি পুত্র, আজীবিক ধর্মের প্রতিষ্ঠাতা গোশাল মাস্কারি পুত্র, তিনি বলছিলেন যে সবকিছু অদৃষ্ট, মানে আগেই লেখা রয়েছে, নতুন করে কোনো ধর্মকর্ম করে কিন্তু পরিবর্তন করা যায় না মানুষের কোনো কৃতকর্মে। হ্যাঁ, চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা অজিত কেশ কম্বলেন, তিনিও সেই একই নীতিতে বিশ্বাসী, অদৃষ্টবাদে বিশ্বাস করতেন। তাই এইসব ধর্ম প্রচারক মানে গৌতম বুদ্ধ, মহাবীর, অজিত কেশ কম্বলিন, গোশাল মাস্কারি পুত্র, এনাদের এই সহজ সরল মতাদর্শ কিন্তু মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে। মানুষ সহজেই এই সব ব্যক্তির দ্বারা আকৃষ্ট হয় এবং এইসব ধর্ম গ্রহণ করে বৈদিক ব্রাহ্মণ ধর্ম থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। এই সব বিষয় নিয়ে আলোচনা করতে হবে। ধর্মীয় কারণে ব্যয়বহুল যাগযজ্ঞ প্রথা, উপনিষদ, ধর্ম প্রচারকদের ভূমিকা। এরপরে আমরা যে পার্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সামাজিক কারণ। দেখো, সামাজিক কারণে প্রথমে রয়েছে বর্ণ প্রথা। দেখো, সামাজিক ক্ষেত্রে এই বর্ণ প্রথা, বৈদিক যুগের বর্ণ প্রথাই প্রধান। বলা হয়েছে যে বেদের পুরুষ সূক্তে দশমণ্ডলে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, বৈশ্য, উরু থেকে এবং পদযুগল শূদ্র থেকে উৎপত্তি হয়েছে এবং এই অনুযায়ী সবার কর্ম ঠিক করা আছে। কিন্তু পরবর্তী বৈদিক যুগে এসে এই ব্রাহ্মণ্য ধর্মের এই যে বর্ণ প্রথা, এটা অনেক জটিল হয়ে পড়ে এবং সামাজিক ভেদাভেদ বৃদ্ধি পায়। একটা বর্ণের সাথে আরেকটা বর্ণের মধ্যে দূরত্ব দিনকে দিন বাড়তে থাকে। হ্যাঁ, ফলে সাধারণ যারা মানুষ তারা কিন্তু এই যে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ এবং তার ব্রাহ্মণরাই সমস্ত সুযোগ সুবিধার অধিকারী, তারা কিন্তু আর মানতে চাইছিল না এই ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্ররা ব্রাহ্মণদের এই একাধিপত্যের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে। এটাই একটা সামাজিক কিন্তু কারণ হিসেবে দেখা দিচ্ছে। তা দেখো, বর্ণপ্রথার পরে আছে দেখো ক্ষত্রিয়দের অসন্তোষ। দেশ শাসন করছে কারা? ক্ষত্রিয়। দেশ রক্ষা করছে কারা? ক্ষত্রিয়। অবশ্য তাদের সম্মান কিন্তু ছিল না, তাদের উপরে ছিল ব্রাহ্মণ। এই জন্য ক্ষত্রিয়রা যে তাদের যে প্রধানমন্ত্রী নিয়োগ করতেন ব্রাহ্মণদের থেকে, সেটা কিন্তু বন্ধ করে দেয়। এর ফলে ব্রাহ্মণদের সাথে ক্ষত্রিয়দের কিন্তু বিরোধ বাধে এবং প্রতিবাদী ধর্ম আন্দোলনের পথটি কিন্তু প্রশস্ত হয়। এখানে বলে রাখা প্রয়োজন যে বৌদ্ধ ধর্মের যিনি প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ এবং জৈন ধর্মের যিনি প্রতিষ্ঠাতা মহাবীর, দুজনেই কিন্তু ক্ষত্রিয় বংশের লোক ছিলেন। ফলে এই হিন্দু ধর্মের যে ক্ষত্রিয় শ্রেণী, তারা সহজেই এই বৌদ্ধ জৈন ধর্মের প্রতি আকৃষ্ট হয়। ক্ষত্রিয়দের পাশাপাশি রয়েছে বৈশ্যদের অসন্তোষ। দেখো, বৈশ্য শ্রেণী তারা কৃষিকাজ করে, তারা ব্যবসা বাণিজ্য করে, এগুলোর মধ্যে দিয়ে তারা প্রভূত সম্পদের অধিকারী হয়। দেশের সম্পদ বা দেশের আর্থিক বুনিয়াদ তারাই তৈরি করছে, তারাই সরকারকে ট্যাক্স দিচ্ছে। অবশ্য তাদের কিন্তু সম্মান ছিল না, তাদের প্রতিপত্তি থাকলেও তাদের কিন্তু সম্মান ছিল না। বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণরাই ছিলেন শ্রেষ্ঠ। তাই এই বৈশ্যদের সাথে ব্রাহ্মণদের বিরোধ বাধে এবং একটা সময় এই প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থান ঘটে। এরপরে যে শ্রেণী রয়েছে সেটা হচ্ছে শূদ্র শ্রেণী। শূদ্রদের অসন্তোষ। শূদ্র শ্রেণী একেবারে নিচে রয়েছে, তারা শুধু ব্রাহ্মণ নয়, ক্ষত্র, বৈশ্যদের দ্বারাও তারা নির্যাতিত হচ্ছে। তারা সব থেকে অবহেলিত এবং হীন জাতি, তাদেরকে অস্পৃশ্য বলা হচ্ছে। তাই এই জাতি সহ এমনিতেই তারা এই বাকি তিনটি শ্রেণীর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করছে। এখন এগুলো নিয়ে আলোচনা করতে হবে সামাজিক কারণের মধ্যে। এরপরে দেখো অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ হিসেবে আমরা দেখব যে প্রথমে রয়েছে কৃষি বিপ্লব। দেখো, এই পরবর্তী বৈদিক যুগে লোহার ব্যাপক প্রচলন হয় এবং এর মধ্যে দিয়ে কৃষিতে একটা ব্যাপক অগ্রগতি হয় এবং কৃষি বিপ্লব ঘটে যায়। এবং এই কৃষি কার্যে ভারী লাঙল টানার জন্য ষাঁড় বা বলদের প্রয়োজন, গো সম্পদ রক্ষা করার প্রয়োজন। অবশ্য এই বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের যে যাগযজ্ঞ করা হতো, সেখানে 500 থেকে 600 ষাঁড় কিন্তু বলি দেওয়া হতো। তাই এর বিরুদ্ধে এই কৃষক সম্প্রদায়, বৈশ্য সম্প্রদায় কিন্তু প্রতিবাদ করে। তারা এমন একটা ধর্ম খুঁজছিল যে ধর্মে কিন্তু এই
পশু হত্যা নিষিদ্ধ বা গো হত্যাকে রক্ষা করা হয় এমন একটি ধর্মের সন্ধান তারা করতে থাকে। এদিকে বৌদ্ধ আর জৈন ধর্ম অহিংস নীতিতে বিশ্বাসী, তারা প্রাণী হত্যার বিরোধী। অতএব এই যে বৈশ্য সম্প্রদায় এরা কিন্তু দলে দলে এই বৌদ্ধ জৈন ধর্ম গ্রহণ করে। তাই বৈশ্য সম্প্রদায়ই ছিল কিন্তু এই বৌদ্ধ জৈন ধর্মের প্রধান সমর্থক। এরপরে দেখো রয়েছে কৃষি বিপ্লবের পরে বাণিজ্যের প্রসার। দেখো ব্যবসায়িক প্রয়োজনে সুদের কারবার করতে হতো বৈশ্যদের, হ্যাঁ, সমুদ্র যাত্রা করতে হতো, কিন্তু বৈদিক ব্রাহ্মণ্য ধর্মে এই দুটো কাজকেই পাপ বলে গণ্য করা হতো। উল্টো দিকে বৌদ্ধ এবং জৈন ধর্মে এই ব্যবসা বাণিজ্য করা বা সুদের কারবার এগুলোকে ভালো চোখে দেখা হতো। ফলে এই বণিক শ্রেণী যাদেরকে শেঠি বলা হয়, এই শ্রেণী কিন্তু এই বৌদ্ধ জৈন ধর্মকে সমর্থন করে। রবিলা থাপার বলছেন যে একটা বড় গোষ্ঠী মানে এই বণিক গোষ্ঠী তারা কিন্তু সমর্থন করেছিল এই বৌদ্ধ এবং জৈন ধর্মকে। এই বিষয়টাও কিন্তু আমাদের এই বাণিজ্যের প্রসারের মধ্যে আলোচনা করতে হবে। এরপরে দেখো নগরের উত্থান, কৃষি ব্যবসা বাণিজ্য এগুলোর উত্থানের ফলে মানুষের হাতে প্রচুর উদ্বৃত্ত জমা হয়। সমৃদ্ধশালী যে কৃষক শ্রেণী তাদের হাতে, যাদের গহপতি বলা হতো, এই শ্রেণীর হাতে প্রচুর উদ্বৃত্ত জমা হয়। সেই উদ্বৃত্ত সম্পদ অন্যত্র বিক্রি করার প্রয়োজনে বাজারের উত্থান ঘটে এবং বাজারের মধ্যে দিয়ে নগরের উত্থান ঘটে। এই নগরে বসবাসকারী যে মানুষ তাদের মন মানসিকতা কিন্তু উদার হয় এবং তারা একটা শক্তিশালী গোষ্ঠীতে পরিণত হয় এবং তারা এই প্রচলিত বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে। তাহলে এই যে তিনটি বিষয় নিয়ে আলোচনা হলো, ধর্মীয় কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, এই তিনটির সামগ্রিক রূপ মানে একত্রিত করে এই বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে তখনকার সাধারণ মানুষেরা, ব্রাহ্মণ বা বাদ দিয়ে আর যে ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র শ্রেণী, এই তিন শ্রেণী কিন্তু একত্রিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করে। তারা একটা নতুন এমন একটা ধর্মের সন্ধান করতে চাইছিল যে ধর্মে তাদেরকে সম্মান দেবে, যে ধর্মের মধ্য দিয়ে তারা ঈশ্বরকে জানতে পারবে, বুঝতে পারবে, ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবে, এমন একটি ধর্মের কিন্তু তারা খোঁজ করছিল। আরেকটু দেখো এখানে বলার আছে যে সামাজিক কারণে এখানে সাম্য ন্যায় নীতির একটা ব্যাপার আছে। দেখো ব্রথীন্দ্রনাথ মুখোপাধ্যায় বলছেন, হ্যাঁ, যে বৈদিক সমাজে এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ধনী শ্রেণী আরো ধনী হতে থাকে এবং তাদের হাতে প্রচুর অর্থ জমা হয়। তারা অন্য শ্রেণীকে দাসে পরিণত করে, ফলে সমাজে একটা ভেদাভেদ তৈরি হয়। যে ভেদাভেদটাই কিন্তু এই প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের একটা পথ বা উত্থানের একটা প্রধান কারণ ছিল। সাধারণ মানুষ এই সামাজিক ভেদাভেদ তারা আর মানতে চাইছিল না, তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করে এবং এ থেকে তারা বেরিয়ে আসতে চাইছিল। এরপরে আর একটা পয়েন্ট দেখো রয়েছে ভাষাগত নৈকট্য। সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যিনি ভাষাবিদ, এবং সুকুমার সেন, ডক্টর সুকুমার সেন ভাষাবিদ, এনারা বলছেন প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে ওঠার পিছনে এই ভাষাগত একটি কারণ আছে। বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের ব্রাহ্মণদের ভাষা সংস্কৃত, উচ্চ শ্রেণীর ভাষাও সংস্কৃত। সাধারণ মানুষ এই সংস্কৃত ভাষা বুঝতে পারতেন না, ফলে ব্রাহ্মণ বা অভিজাতদের থেকে তাদের একটা দূরত্ব বাড়তে থাকে। সাধারণ মানুষের ভাষা ছিল পালি, প্রাকৃত, মাগধী। গৌতম বুদ্ধ দেখো প্রাকৃতিক ভাষায় তার বা পালি ভাষায় তার ধর্ম প্রচার করেন, ফলে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে ধর্মের গূঢ় অর্থটা কি এবং এই ধর্ম তারা গ্রহণ করে। তো এই সব নিয়ে এই যে এই প্রত্যেকটি কারণ, এই যে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক, ধর্মীয়, এই কারণগুলোকে মেনশন করে একটা প্যারাতে করে করে এর উত্তরটি তোমাদের লিখতে হবে। এখন এই উত্তরটি তোমরা কিভাবে লিখবে সেটা আমরা এবার প্রতিটি লাইন ধরে ধরে তারা আলোচনা করব। এখানে প্রশ্নটি দেখো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম হিসাবে বৌদ্ধ জৈন ধর্মের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। অথবা আসতে পারে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের প্রধান কারণগুলি কী ছিল। অথবা আসতে পারে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে জৈন ও বৌদ্ধ ধর্মের উৎপত্তির আর্থসামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। এর উত্তরটি তোমরা যেভাবে লিখবে সেটা একটু দেখে নাও। প্রথম প্যারা, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মানুষের ধর্মীয় চিন্তার জগতে যে অগ্রগতি ঘটে যায় তার ফলেই প্রতিবাদী ধর্মের উত্থানের পটভূমি তৈরি হয়। নরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেছেন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতবর্ষে বহুমুখী ধর্মীয় ও দার্শনিক চিন্তার উদ্ভব ও বিবর্তন হয়েছিল। ডক্টর রামশরণ শর্মা, শাহনওয়াজ প্রমুখের মতে এর পশ্চাদে ছিল গভীর আর্থিক, সামাজিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া। প্রাচীন ভারতীয় সংস্কৃতির গভীরে প্রথিত জটিল ও প্রধান ব্রাহ্মণ্য ধর্মকে চ্যালেঞ্জ জানিয়ে যে 63টি ধর্ম গঠিত হয়েছিল তারাই প্রতিবাদী ধর্ম হিসেবে চিহ্নিত। বৌদ্ধ ও জৈন ধর্ম তার মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছিল। A.K. ওয়ার্ডার তার ইন্ডিয়ান বুদ্ধিজম
গ্রন্থে বলেছেন, শ্রমণ নামে পরিচিত এই প্রতিবাদী ধর্মবিদরা বেদ, ঈশ্বরের অস্তিত্ব, ব্রাহ্মণের জন্মগত শ্রেষ্ঠত্ব প্রভৃতি প্রথাকে অস্বীকার করেন। তবে ভারতীয় সমাজে এরা তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। এই ছিল ভূমিকা। সেকেন্ড প্যারাতে দেখো, নরেন্দ্রনাথ ভট্টাচার্য তার ধর্ম ও সংস্কৃতির প্রাচীন ভারতীয় প্রেক্ষাপট গ্রন্থে বলছেন, প্রাচীন ভারতের অন্যান্য শাখায় পর্যাপ্ত উপাদানের অভাব অনুভূত হলেও ধর্মের ইতিহাসের ক্ষেত্রে এই অসুবিধা অনেকটা কম। বিভিন্ন বৌদ্ধ জৈন শাস্ত্র যথা অঙ্গুত্তর নিকায়, সূত্রনিপাত, বিনয় পিটক তৎকালীন ইতিহাসের আকর উপাদান। এগুলি ব্যতীত খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উৎকলিত কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন উপায় হিসেবে গ্রহণীয়। তাহলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ইতিহাস জানতে গেলে আমাদের এই ঐতিহাসিক উপাদানগুলি বৌদ্ধ জৈন শাস্ত্র, এই অঙ্গুত্তর নিকায়, সূত্রনিপাত, বিনয় পিটকের উপর নির্ভর করতে হয়। ডক্টর নরেন্দ্রনাথ ভট্টাচার্য তার এই গ্রন্থে বলছেন। পরের প্যারাতে দেখো, তৎকালীন প্রতিবাদী ধর্মগুলির উত্থান কোনো আকস্মিক অধ্যায় নয়, এর পশ্চাতে কয়েকটি প্রেক্ষাপট ক্রিয়াশীল ছিল। তার মানে হঠাৎ করে এই ধর্মগুলির উত্থান হয়নি, এর পিছনে কোনো না কোনো কারণ ছিল। পরের প্যারায় দেখো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে দুর্বোধ্য ও জটিলতায় পরিপূর্ণ বৈদিক ধর্ম আধ্যাত্মিক অনুসন্ধিৎসু মানুষের কাছে গ্লানিময় হয়ে ওঠে। তাহলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বৈদিক ধর্ম হয়ে যাচ্ছে দুর্বোধ্য, জটিলতায় পূর্ণ, আধ্যাত্মিক অনুসন্ধিৎসার যে মানুষ তাদের কাছে গ্লানিময় হয়ে উঠছে এই বৈদিক ধর্ম। তা মোচনে তারা তৎপর হয়ে ওঠে। যুক্তিবাদী সাধু সন্ন্যাসী তথা শ্রমণ ও পরিব্রাজক ধর্মের ব্যবহারিক দিকের উপর জোর দিতে থাকেন। এর ফলে ধর্মচিন্তায় এক নবজাগরণ সূচিত হয়। রামশরণ শর্মা তার অ্যানসিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে বলেছেন যে বেদ, ব্রাহ্মণ ও যাগযজ্ঞের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা অন্যান্য প্রতিবাদী ধর্মগুলিও একই কারণে উত্থিত হয়। পরের প্যারা, অধ্যাপক বেণীপ্রসাদ বড়ুয়া, ডক্টর নলিনাক্ষ দত্ত, মহামহোপাধ্যায়, বিধুশেখর ভট্টাচার্যের মতে বৈদিক যাগযজ্ঞ ও বলিদান পদ্ধতি জনগণকে বিশুদ্ধ ধর্মের প্রতি বিতৃষ্ণা বৃদ্ধি করেছিল। সাধারণ মানুষ তাদের আধ্যাত্মিক পিপাসা নিবৃত্তির জন্য এমন ধর্মের অন্বেষণ করেছিলেন যা তাদেরকে সৎ ও সংযমী জীবনচর্চায় উদ্ভাসিত করবে। বলা বাহুল্য, প্রতিবাদী ধর্মগুলি, বিশেষত বৌদ্ধ জৈন ধর্ম, তাদের সেই পিপাসা নিবারণ করেছিল। তাহলে মানুষ চেয়েছিল একটা সহজ সরল ধর্ম যা থেকে তাদের আধ্যাত্মিক পিপাসা নিবৃত্তি হবে, এবং বৌদ্ধ জৈন ধর্ম সেই পিপাসা তাদেরকে নিবৃত্তি করেছিল। পরের প্যারায় দেখো, প্রতিবাদী ধর্মপ্রচারকরা পুরোহিত প্রাধান্য মূর্তি পূজার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গোশাল মস্করিপুত্র বলেছিলেন, পৃথিবীর সব কিছুই আগে থেকেই ঠিক করা থাকে, যাগযজ্ঞ করে তার পরিবর্তন করা যায় না। এইসব প্রতিবাদী ধর্মতত্ত্বগুলি বৈদিক ধর্ম অপেক্ষা অনেক বেশি বোধগম্য হয়ে ওঠে সাধারণ মানুষের কাছে। মানে এইসব ধর্মপ্রচারকদের সহজ সরল কথা সাধারণ মানুষকে আকৃষ্ট করে। পরের প্যারা দেখো, বেদের উপর নির্ভর করে গড়ে ওঠা বৈদিক সমাজের অভ্যন্তরেই প্রতিবাদী ধর্ম উত্থানের বীজ নিহিত ছিল। তৎকালীন সমাজের সর্বত্র ব্রাহ্মণদের প্রাধান্য ছিল। রামশরণ শর্মা তার প্রাচীন ভারতীয় সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস গ্রন্থে দেখিয়েছেন, সেই সময় সমাজে 17 প্রকার পুরোহিতের উদ্ভব ঘটে, যাদের মধ্যে ব্রাহ্মণরাই ছিলেন প্রধান। ক্ষত্রিয়দের পক্ষে ব্রাহ্মণদের এই প্রাধান্য মেনে নেওয়া সম্ভবপর ছিল না। আবার বৈশ্যদের মর্যাদা হ্রাস পায় এবং তাদেরকে শূদ্রদের সঙ্গে অভিন্ন করে দেখা হতো। স্বাভাবিকভাবেই এই বর্ণ বিভাগ সমাজে অশান্তি ডেকে আনে। তাহলে এই ব্রাহ্মণদের বিরুদ্ধে ক্ষত্রিয়রা তো প্রতিবাদ করছে, এবং বৈশ্যদেরও মর্যাদা অনেকটা কমে যাওয়াতে তারাও কিন্তু প্রতিবাদ করছে। ক্ষত্রিয়দের সঙ্গে ব্রাহ্মণদের দ্বন্দ্ব দেখা দেয়। উল্লেখ্য, মহাবীর গৌতম বুদ্ধ দুজনেই ক্ষত্রিয় ছিলেন। ডক্টর দীনেশচন্দ্র সরকার বলেছেন, ব্রাহ্মণ্য প্রাধান্যের বিরুদ্ধে গৌতম বুদ্ধ সার্থক প্রতিবাদ জানান এবং ভারতীয় জনজীবন ও চিন্তা জগতে নতুন পথের সন্ধান দেন। পরের প্যারা দেখো, বৈদিক যুগে সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য সংস্কৃত ভাষা ছিল প্রধান, কিন্তু গৌতম বুদ্ধ পালি ও প্রাকৃত ভাষায় ধর্ম প্রচার করেন। ফলে সাধারণ মানুষের কাছে ধর্মের সঠিক মাহাত্ম্য উন্মোচিত হয়। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও ডক্টর সুকুমার সেন প্রতিবাদী ধর্মের জনপ্রিয়তার পিছনে এই ভাষাগত কারণের উপর জোর দিয়েছেন। পরের প্যারায় অর্থনৈতিক যে কারণ সেটি নিয়ে আলোচনা হচ্ছে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের প্রতিবাদী ধর্মগুলির উত্থানেও গাঙ্গেয় উপত্যকার কৃষিভিত্তিক অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ডক্টর রামশরণ শর্মা, ডিএন ঝা, ডি কোশাম্বী প্রমুখরা বলেছেন, জঙ্গলাকীর্ণ গাঙ্গেয় উপত্যকাকে কৃষিযোগ্য করে তোলার ক্ষেত্রে লোহার বিশেষ ভূমিকা ছিল। জৈমিনী উপনিষদ, ব্রাহ্মণ, পাণিনির অষ্টাধ্যায়ী প্রভৃতি থেকে আর্থসামাজিক রূপান্তরের তথ্যাদি পাওয়া যায়। লোহার কুঠার, লাঙল প্রভৃতি কৃষিক্ষেত্রে রূপান্তর আনে। লোহার ব্যাপক ব্যবহারের ফলে তৎসময় একটি স্বনির্ভর কৃষক শ্রেণীর উদ্ভব ঘটে। কারিগরি শিল্প প্রসারিত হয়। মানুষ এই ইতিবাচক পরিবর্তনকে স্বাগত জানায়। পরের প্যারায় দেখো, লোহার ব্যবহারের উদ্বৃত্ত কৃষি বিপ্লবের সঙ্গে ব্রাহ্মণদের সংঘাত দেখা দেয়, কারণ ব্রাহ্মণ্য ধর্মাচারের প্রধান অঙ্গ ছিল যজ্ঞ ও বলিদান। এর জন্য দরকার গোধন।
শতপথ ব্রাহ্মণ, সূত্রনিপাত প্রভৃতি গ্রন্থে যজ্ঞের বলিদান হিসাবে প্রচুর গো হত্যার উল্লেখ আছে। লুইস রেনো বলেছেন, অশ্বমেধ যজ্ঞানুষ্ঠানে 21টি বন্ধা গাভী বলি দেওয়া হতো, কিন্তু লৌহ, লাঙল, মই ইত্যাদি ব্যবহারের জন্য প্রচুর গোশক্তির প্রয়োজন। তাই এই সমস্ত হিংসাত্মক বলিদানের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়। বৌদ্ধ ও জৈন ধর্মের অহিংসা নীতি স্বাভাবিকভাবেই তাদেরকে আকৃষ্ট করে। বৌদ্ধ গ্রন্থ সূত্রনিপাত বলেছে, গবাদি পশু আমাদের আত্মীয়ের মতো, তাদের রক্ষা করা আমাদের কর্তব্য। মানুষের বস্তুগত প্রয়োজন বৌদ্ধ জৈন ধর্ম পূরণ করায় প্রতিবাদী ধর্মমতের উত্থানের পথ সহজ হয়। এই প্যারাতে যে লোহার লাঙল টানার জন্য বা কৃষিকাজ করার জন্য যে গো সম্পদের প্রয়োজন এবং তা রক্ষা করার জন্য মানুষ যে বৈদিক ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করছে, সেই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। পরের প্যারায় দেখো, কৃষিকার্যে উন্নতির ফলে প্রচুর নগরের উন্মেষ ঘটে, যাদের সংখ্যা ছিল পালি গ্রন্থ অনুযায়ী 20টি। নগরগুলির মধ্যে চম্পা, রাজগৃহ, সাকেত, কৌশাম্বী, বেনারস, কুশিনারা এই 6টি নগর বিশেষ সমৃদ্ধি লাভ করেছিল। এই সময় মুদ্রার ব্যবহার শুরু হওয়ার ফলে ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি হয়, ব্যবসায়ীরা সম্প্রদায় ধনবান হয়ে ওঠে। ব্রাহ্মণ্য সমাজে শ্রেষ্ঠী বা বণিকদের ঘৃণার চোখে দেখা হতো, ফলে তারা এমন এক ধর্মের অন্বেষণে রত ছিলেন যারা তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সচেষ্ট হবে। বৌদ্ধ ও জৈন ধর্মমত তাদের চাহিদা পূরণ করেছিল। ডক্টর রমিলা থাপার তার অশোকা অ্যান্ড দ্য ডিক্লাইন অব দ্য মৌরিয়া গ্রন্থে বলেছেন, ইন দ্য আর্লিয়ার স্টেজ বুদ্ধিজম ওয়াজ সাপোর্টেড লার্জলি বাই দ্য কমার্শিয়াল ক্লাসেস। যে বাণিজ্যিক যে শ্রেণী, ব্যবসায়ী গোষ্ঠী, তারাই একটা বড় সাপোর্টার ছিলেন, মানে বড় মাপের, লার্জ সাপোর্টেড বৌদ্ধ ধর্মের, এটা এখানে বলা হয়েছে। পরের প্যারায় দেখো, অধ্যাপক ব্রথীন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রতিবাদী ধর্মের উত্থানের কারণ হিসেবে অর্থনৈতিক বৈষম্যের উল্লেখ করেছেন। বৌদ্ধ গ্রন্থের ভিত্তিতে তিনি দেখাচ্ছেন, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধির ফলে সমাজে এক শ্রেণীর মানুষের হাতে সম্পদ মুষ্টিগত হয়, ফলে স্বাধীন মানুষ ও শ্রমিক শ্রেণী কৃতদাসে পরিণত হয়। কিন্তু বৌদ্ধ জৈন ধর্ম সমাজে অর্থনৈতিক বৈষম্য সম্পর্কে অবগত করেন এবং মুক্তির উপায় হিসাবে মধ্যপন্থার উল্লেখ করেন, ফলে মানুষ তাকেই গ্রহণ করে। পরের প্যারাতে দেখে নাও কি আছে লেখা। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে রাজনৈতিক পরিস্থিতি প্রতিবাদী ধর্মগুলোর উত্থানে সহায়ক হয়েছিল। একে ওয়ার্ডার ইন্ডিয়ান বুদ্ধিজম গ্রন্থে বলেছেন, উক্ত সময়ে কেন্দ্রীভূত স্বৈরাচারী শাসনের প্রাধান্য পরিলক্ষিত হয় এবং সৎ ও বিবেকবান মানুষেরা গুরুত্বহীন হয়ে পড়েন। সমাজে এক সার্বিক হতাশার সৃষ্টি হয়। এর থেকে মুক্তির জন্য মানুষগণ এমন সব ধর্মের সন্ধান করেছিলেন যারা তাদেরকে মানসিক শান্তি প্রদান করতে পারবে। বলা বাহুল্য, প্রতিবাদী ধর্মগুলি, বিশেষত বৌদ্ধ জৈন ধর্ম, তাদের আশা পূরণ করেছিল। পরে লাস্ট প্যারায় দেখো, এইভাবে দেখা যায় উপরিউক্ত নতুন আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা সমূহ প্রতিবাদী ধর্মগুলির উত্থান ও বিকাশে অনুকূল প্রেক্ষাপট রচনা করেছিল। ভারতীয় ইতিহাসে যা এক সুদূরপ্রসারী ঘটনা বলে বিবেচিত। ডক্টর এল বাসাম তার দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থে যথার্থই বলেছেন, ইট ইজ ইন দ্য 16th century BC দ্যাট ইন্ডিয়ান হিস্ট্রি এমার্জেন্সেস ফ্রম লিজেন্ড অ্যান্ড ডাউট ট্রাডিশন। তারা এখানে এল বাসাম সেই সময়কার পরিস্থিতির উপরে একটা ক্যালকুলেশন টেনেছেন। তাই এটা আমাদের উপসংহারে লিখতে হবে, আর প্রত্যেকটা প্যারা এইভাবে এক একটা বিষয়ের উপরে আলোচনা করতে হবে। এই নোটসটি আমি PDF আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা পারলে সেখান থেকেও কিন্তু নোটসটি ডাউনলোড করে দেখে নিতে পারো। তাই এই ছিল আজকের আলোচনার বিষয়, প্রতিবাদী ধর্ম আন্দোলনের ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক প্রেক্ষাপট। এই প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের নোটের সাথে একটু মিলিয়ে দেখতে পারো, বা এটা নতুন করে তোমরা পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তোমাদের এরপরে যে মেন প্রশ্ন আছে, এরপরে আরেকটি বড় প্রশ্ন, বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য এবং বৌদ্ধ জৈন ধর্মের মধ্যে যে প্রধান বৈশিষ্ট্য, সেটি নিয়েও আমি খুব দ্রুত একটি আবার ভিডিও ক্লাস নেব। ততক্ষণে তোমরা ভালো করে পড়াশোনা করবে, আর পারলে এই অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবে।